যারা নির্ভেজাল শিশুর ভেতরে শিশুকে শিশুর মতো দেখে না, শিশুকে শিশুর ভেতরটা দেখতে চায়, নোংরা ভাবে দেখতে চায়, একটি সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে শিশুকে দেখতে চায়। ব্যামোটা তো তাদের। পরবর্তীকালে সমাজের জন্য যে রাগটা বহন করে, বাজা বহন করে, সেটা কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে? ভীষণ ক্ষতিকারক হয়ে উঠতে পারে, এবং সেটাই আমাদের OCD ছবির মূল জায়গা। খুব বিশ্বাস করে কেউ কিছু বললো নির্ভর হবার জন্যে, আর সেই মানুষটি বাইরে গিয়ে তার কথাটা বিক্রি করলো। সেটা খুব দুঃখজনক, সেটা খুবই দুঃখজনক। যদি গোটা পৃথিবীর যদি রাজনৈতিক অবস্থানটা এই সময় দেখা যায়, সেটা প্যালেস্তাইন হতে পারে বা অন্যান্য বিভিন্ন জায়গায়, এই মতান্তর থেকেই কোথাও না কোথাও এই কমিউনাল ভায়োলেন্সের জন্ম হয়। সবকিছু ভেতর দিয়ে তো একটা মানুষ বেড়ে ওঠে। ব্যক্তিগতভাবেও এই বিষয়টা নিয়ে মানুষের সচেতন হওয়া উচিত, মানুষের পড়াশোনা, সমস্ত কিছু। সহজ সরল মানুষ তিনি, খুব সহজে কি সমস্ত কিছুতে গা ভাসান? সে উত্তর দেবেন জয়া আহসান। কেমন আছো দিদি? ভালো আছি দিদি। প্রথম যেটা দিয়ে শুরু করলাম যে সহজে সমস্ত কিছুতে গা ভাসান কিনা সেটা একটা প্রশ্ন, এবং আমার যতদূর মনে হয় উত্তরটা নাই। এই মানে যখন যেটা হচ্ছে সেই সময় সমস্ত কিছু তোমাকে খুশি মতামত দিতে দেখা যায় না, নিজের জীবনটা নিয়ে একদম আলাদা করে রেখে দেওয়া, সেটাই কি তোমার OCD? এটা কিন্তু খারাপ বলনি, নতুন একটা অ্যাঙ্গেল বার করলাম। হ্যাঁ, আমি সব বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি কম দেখাই মনে হয়, এটা আমাকে অনেকে বলেছে, পর আমি নোটিস করেছি, কিন্তু আমি সেটা খুব জেনে বুঝে করি তা না, ব্যক্তি মানুষটাই হয়তো আমি এমন। হ্যাঁ, আমি এমনই আসলে। যেরকম ট্রেলারটা দেখা যাচ্ছে, তুমি প্রাথমিকভাবে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলো নিয়ে তোমার একখানা অবসেশন কাজ করে। তো তোমার ব্যক্তিগত জীবনে কোন জিনিসটা নিয়ে তোমার এই অবসেশন গুলো আছে? আমি কয়েকটা ছোট ছোট দেখেছি অন্যান্য ইন্টারভিউতে, যেটা না বলা, সেরকম কিসে অবসেশন কাজ করে যে এটা ঠিক না হলে জয়া আহসানের দিনটাই ভালো যায় না? দিনটা ভালো যায় না এমন, ধরো মার সঙ্গে যদি আমি দূরে থাকি, মার সঙ্গে যদি একবার ফোনে কথা বলে না নিই, তাহলে আমার বেশ একটু ভেতরে খচখচ করতে থাকে, আজকে মার সঙ্গে কথা হলো না, কেমন হবে, মানে কথা হলো না। দিনটা ঠিক কেমন যাবে তেমন আমি নই, আমি কোনো কিছুর উপর একেবারে ডিপেন্ডেন্সি আমার নেই, কিন্তু মার সঙ্গে কথা বলাটা প্রতিদিন একটা মানে রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে। তো সেটা না হলে একটু মুশকিল হয়ে যায়। দিদি, OCD কথাটা বলতেই আমরা এখন যেভাবে OCD কথাটাকে খুব সুপারফিশিয়াল ভাবে ইউজ করি, মানে ছোটখাটো জিনিসে OCD ইউজ করে দিই, কিন্তু মানসিক যে কোনো রোগী বা মানসিক যে কোনো অসুস্থতাই মানে নিগুড়ে যে গল্পটা আছে বা যে কারণ থেকে উৎপত্তি, সেটা খুব গভীর হয় ক্ষতটা। সেখানে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিভাবে তোমার মনে হয় মানসিক ব্যাধিকে ডিল করা হয়, সেটা ভারত হোক বাংলাদেশ হোক, কিভাবে মানসিক ব্যাধিকে ডিল করা হয় বলে তুমি দেখো? শরীরে যদি অসুখ থাকে, মনেও অসুখ থাকবে। শরীরের যত্ন নিতে হবে, মনেরও যত্ন নিতে হবে। আমার কাছে নিজে এমনিতে মনে হয়, মানে আমি প্রশ্নটার বাইরে গিয়ে উত্তর দিচ্ছি, যে আমরা নিজের বাহ্যিক যত্ন নেওয়ার জন্য নানান কিছু করি, কিন্তু আসলে মনের যত্নটা আমরা কতটুকু নেই, কি করি? একটা ভালো বই পড়া, একটা ভালো আড্ডা দেয়া, একটা ভালো কথা শোনা, একটা ভালো গান শোনা, বা এই কোমল বৃত্তিগুলোর চর্চা করা, এগুলো আসলে একটা মানুষকে মানুষ করে তোলে, মানুষটাকে মানুষ হতে, মানুষ ঠিকভাবে তৈরি হতে সাহায্য করে। তো সেই জায়গা থেকে আমি বলবো এগুলো ভীষণ প্রয়োজন। সবসময় তো কিছু হলে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়ার মতো ভারতবর্ষ বা এরকম একটা সাবকন্টিনেন্টে, আমার মনে হয় যে আমাদের এই দিকগুলো থেকে এখন আলোকপাত করা উচিত। দিদি, এটা তো গেল সাইকোলজিস্টের কাছে যাওয়া, কিন্তু এমন বহু পরিবার আছে যারা এখনো অব্দি সাইকোলজিস্টের কাছে যাওয়াটাকে কোনো উপায় মনে করে না। ওকে পাগল নাকি, ওকে নিয়ে যাবো, এই কথাটা শুরু আসে। এবং মানসিক রোগটা যে কোথাও ওর একটা অসুবিধা হচ্ছে, এটা আমরা ডিকোডি করার চেষ্টা করি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবার থেকেই তো অ্যাওয়ারনেসটা তৈরি হয়, সেটার কোনো উপায় তোমার কাছে আছে? মানে সেটা সবচেয়ে বড় উপায় বলে আমার মনে হয় যে অভিভাবক এবং সন্তানদের ভেতরে খুব সুন্দর একটা সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং প্রত্যেকটা মানুষের একজন করে কেউ থাকা উচিত, মেন্টর বলো অথবা কেউ একজন থাকা উচিত, যার কাছে গিয়ে সমস্তটা বলতে পারবে। এমন কিছু থাকলে বা একটা গাইডেন্স থাকলে, তাহলে আসলে আমার মনে হয় যে কিছুটা
মানে এই বিষয়টা থেকে আর কিন্তু একটা বিষয় এই যে যে মানসিক রোগী বা একটা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কাউন্সিলের কাছে যাওয়াটাই তো তার মানে তার মানসিক সমস্যা হুম আছে তা হুম তো হুম নয়। হুম হুম আমি যেটা বলছিলাম শরীরের অসুখ থাকে মনের অসুখ থাকে, হুম তো সেটাও তো আমাদেরকে করতে হবে, হুম এটা তো হুম বিশাল একটা হুম জায়গা হুম আসলে। হুম তো এটা খুব আমলে নিতে হবে আমাদের, এটা নজর দিতে হবে এবং আমাদের পরিবারতন্ত্রটা মানে পারিবারিক যে বিষয়গুলো যেন আমি পরিবারের সকলের কাছে সবকিছু বলতে পারি, একা না হয়ে যাই। এখনকার দিনের পরিবার কেমন হুম হচ্ছে যে হুম আমরা পরিবারের ভিতর থেকেও আমরা সবার ভিতরে যোজন যোজন দূরে আমরা হুম হুম এই বিষয়গুলো বা অত্যাধিক ডিপেন্ডেন্সি অন প্রযুক্তি, অত্যাধিক ডিপেন্ডেন্সি অন বাইরের বন্ধু বান্ধব, পরিবারের ভ্যালুস গুলো খুব স্ট্রং থাকলে হুম হুম আমার মনে হয় সেক্ষেত্রে এটা উতরানোর খুব একটা উপায় আছে হয়তো। এমন বহু পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে পরিবারগুলো হয়তো তথাকথিতভাবে উচ্চ শিক্ষিত ঐতিহ্যশাহী অভিজাত ফ্যামিলি, সে পরিবারের কোনো শিশু কোনো রকম মলেস্টেশনের শিকার হলে তাদেরকে প্রথম অবস্থায় তাদেরকে সেই জিনিসটা দমিয়ে দেওয়া হয়, বলো না, কাউকে বলো না। হুম। এটাও তো একটা ব্যাধি, মানে এটাই তো ব্যাধি, এটাই তো পেডোফিলিয়া। যারা নির্ভেজাল শিশুর ভেতরে শিশুকে শিশুর মতো দেখে হুম না, শিশুকে শিশুর ভেতরটা দেখতে চায়, হুম নোংরা ভাবে দেখতে চায়, হুম আহ, একটি সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে শিশুকে দেখতে চায়। হুম ব্যামোটা তো তাদের, হুম তাদের ওই ব্যামোটা ধরিয়ে দেওয়ার কাজই আসলে আমাদের এই ওসিডি ছবিটা বলে। হুম যেখানে পিডোফিলিয়া খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এবং ইম্পর্টেন্ট একটি ইস্যু, হুম যেটা আমরা উপেক্ষা করে যাই, চুপ থাকো ঠিক আছে, ডিসকমফোর্ট হচ্ছে, অথবা বাচ্চারা বানিয়ে বলে, বাচ্চাদের কথা কেউ বিশ্বাস করে হুম না, হুম বিশ্বাস করতে চায় না। যে বাচ্চারা তো কল্পনা প্রবণ, হুম কল্পনা করে হুম নানান কিছু বলে, হ্যাঁ হুম বাচ্চারা বলে কল্পনা করে, কিন্তু কিছু বিষয় তো অবশ্যই বলে না। তার হুম ভিতরে ট্রমাটা শুরু হয়ে যাবে হচ্ছে হলো হুম একেবারে হুম শিশুকাল থেকে। তো হুম এই হুম জিনিসটা আমাদের অনেক বেশি নজর দিতে হবে আসলে, হুম আমার মনে হয়। জয়দী, যে মলেস্ট করছে তার মানসিকতাটা বিকৃত, কিন্তু যে মলেস্টেড হচ্ছে তার তো ইমিডিয়েটলি পৃথিবীটা বিক্ষিপ্ত হয়ে যায়, সে যেরকম ভাবে তার পৃথিবী বিক্ষিপ্ত শুধু হয় না, তো সে সারা জীবন এটাকে নিয়ে টানে। বহন করে। সেটাই। ফলত সেই বাচ্চাটি বা সেই মানুষটি পরবর্তীকালে সমাজের জন্য যে রাগটা বহন করে বা যা বহন করে, সেটা কতটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। ভীষণ ক্ষতিকারক হয়ে উঠতে পারে এবং সেটাই আমাদের ওসিডি ছবির মূল জায়গা। হুম। তো এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি সংলাপে একটা জায়গা বলছো আমার কথাটা যে আপনি রাখবেন, মানে রেখে দেবেন, সেটার গ্যারান্টি কোথায়? জয় হাসানের কাছে এই নিজের কথাগুলো বলার মানুষটা সময়ের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কতটা কমলো, কতটা বাড়লো? কমে গেছে, হুম কমেই যায়। হুম সেটা আমরা যত আমাদের এক্সপোজার বাড়ে আমরা তত সাবধানী হই, হুম সাবধানী হওয়ার সাথে সাথে চালাক হই, চতুর হয়ে যাই। হুম আম, সেটা আমিও হই, হুম আপনিও হন, সকলেই হয়। হুম এটা বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সাথে সাথে সম্পৃক্ত। কিন্তু হ্যাঁ, ওই বলার মানুষটা আমাদের আসলে একেবারেই যে নেই তা নয়, হুম কিন্তু দু চারজন বলার মানুষ যার কাছে সবকিছু বলা যায়, যে আমাকে জাজ করবে না, হুম। এরকম দু চারটে মানুষ পৃথিবীতে প্রয়োজন হয়। জয়দি, আমরা এরকম কিছু মানুষকে চিনি, আমাদের চারপাশেই থাকে, যাদের কাছে যারা সবার কাছে ভালো, মানে যাদের কাছে সমস্ত কথা মানুষজন বলে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সে সেই জিনিসগুলোকে নিজের মধ্যে রাখে না। মানে এই যে সবার কাছে ভালো, তোমার কাছে মনে হয় যে কোনো পৃথিবীতে এখন এরকম এমন মানুষ এক্সিস্ট করে যে সবার কাছে ভালো, সবার কথা রাখে, সবার জন্য ভাবে, এতটাই সুকুমার সুকোমল মানুষ আছে? নিশ্চয়ই আছে, আমি মানুষের উপর বিশ্বাস করি, তবে এটাও ঠিক খুব বিশ্বাস করে কেউ কিছু বললো নির্ভর হবার জন্যে, আরে ও সেই মানুষটি বাইরে গিয়ে তার কথাটা বিক্রি করলো, হুম সেটা খুব দুঃখজনক, সেটা খুবই দুঃখজনক। সে কারণেই হয়তো আমরা ওই যে অতি সাবধানী হয়ে যে একটু আগে বলছিলাম না, হুম অতি সাবধানী হয়ে যায়, নিজের চারপাশে একটা বলয় তৈরি করি, হুম মানুষটা খুলে বার করি না, মানুষটাকে খুলে দিই না। হুম সে কারণেই আমরা আসলে সাবধান হয়ে যাই, আর আমরা তো এটা সবচেয়ে বেশি ফেস করি। ইয়েস। হ্যাঁ, কিন্তু নিশ্চয় অমন মানুষও আছে যার উপর ভরসা করা যায়, যে কোনো কিছু যার কাছে কিছু বললে হালকা হওয়া যায়, নির্ভর হওয়া যায়। জয়দি, এই পাগল শব্দটা না আমরা হুম খুব মানে খেলো করে দিয়েছি এখন হুম এই সময় দাঁড়িয়ে, মানে একটু কিছু হলে তো কি পাগল নাকি, এই কথাটা বলে দেওয়া হয়। পাগল তো ভালো, পাগল তো দরকার আছে পৃথিবীতে, হুম পাগলাম তো দরকার আছে, হুম কিন্তু এই পাগল সেই পাগল না।
হুম, মানসিক ভাবে হুম। অসুস্থতা সেটা আলাদা। হুম। একটা সুন্দর কথা পড়ছিলাম যে যদি দুটো বাড়ির দুটো পাশ থেকে দেখা যায়, এই দিকের জানলায় যারা দাঁড়িয়ে আছে তারা ওদিকের জানলার মানুষগুলোকে পাগল ভাবতে পারে, জাস্ট জিনিসটা ঘুরিয়ে দিলে আবার ওদের কাছে এরা পাগল হয়ে যাবে। বর্তমান সমাজে কি, মানে বর্তমান পৃথিবীতেই কি, যে আমার মত মানে মতান্তর হলেও সে মানুষটাও মানুষ এবং মানুষের মতনই তাকে সম্মান দেবো, যেটা আমি ডিজার্ভ করি, আমি চাই সেটা দেওয়ার লোক। দিচ্ছি। হুম। আহ, আরেকবার যাবো দিদি? হুম। হুম। আমি উত্তর দেবো একদিন প্রশ্ন করবো? আমার কাছে এটা মনে হয় যে হ্যাঁ সেরকম, আমি প্রশ্ন ভুলেই গেছি, কথা আরেকবার বলার যাই, মধ্যে। হ্যাঁ। দিদি, কয়েকদিন আগে খুব সুন্দর একটা লেখা পড়ছিলাম যে দুটো বাড়ির দুটো গড়াদের পেছন থেকে যদি দেখা যায়, এদিকের গড়ার থেকে দেখে মনে হবে ওই দিকের গড়াদের মানুষগুলো পাগল, ঠিক যদি ঘটনাটা রিভার্সাল হয়ে যায় তখন মনে হবে ওদিকের মানুষগুলো পাগল। তো বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা দেখেছি যে আমরা মতান্তরটাই নেওয়ার মতন, যে এ আমার বিপক্ষের লোকটা একটু অন্য মত পোষণ করে, অন্য একটা ভিন্ন ধর্ম, ভিন্ন যাপন পোষণ করে, সেটাই আমরা নিতে পারছি না, মানে ডাইজেশনে কোথাও একটা প্রবলেম হচ্ছে। এটা কি সহিষ্ণুতার অভাব, বা ছোটবেলা থেকে বড় হওয়ার জায়গা থেকে কোনো ব্যাঘাত ঘটছে, গোড়ায় গন্ডগোল হচ্ছে? এটা না সহিষ্ণুতার অভাবই বটে, একটু বেশি সহিষ্ণুতার অভাব। দেখো আমার সাথে আরেকজনের তোমার মতভেদ হতেই পারে, আইডিওলজিরও ডিফারেন্স থাকতে পারে, তো তাই বলে আমি তোমারটাকে খারিজ করে দেবো না, তোমারটাও আমি শুনবো, সেটাই তো স্বাভাবিক। হুম, হুম, সেটাই স্বাভাবিক, আরেকজনের কথাও শুনতে হবে আমাকে, আরেকজনের মতকে আমাকে সম্মান করতে হবে। হুম, আমি সে ভিন্ন মতের মানুষ হতে পারি। হুম, হুম, তো হুম, এই সহিষ্ণুতাটা কমে গেছে বলে আমার কাছে মনে হয়। হুম, সেটা ছোটবেলা থেকে বড় হবারও আপব্রিঙ্গিং এর একটা বিষয় রয়েছে, হুম, এবং একই সাথে এটাও রয়েছে যে আমরাও ধীরে ধীরে খুব অসহিষ্ণু, হুম, হুম, সহনশীলতাটা কমে গেছে আমাদের হুম। ভেতর। দিদি, গোটা পৃথিবীর যদি রাজনৈতিক অবস্থানটা এই সময় দেখা যায়, সেটা প্যালেস্তাইন হতে পারে বা হুম। অন্যান্য বিভিন্ন জায়গায়, এই মতান্তর থেকেই কোথাও না কোথাও এই কমিউনাল ভায়োলেন্সের জন্ম হয়। জন্ম হয়েছে, হ্যাঁ। তো এইগুলো কি অ্যাড্রেস করা যায়? এগুলো কি মানে বড় বড় পলিটিশিয়ানরা অ্যাড্রেস করতে পারে, কিওর করতে পারে, নাকি স্কুল থেকে পড়াশোনাটা শুরু হতে পারে যে বাবু ব্যাপারটা নয়, সবাই শান্তির কথা বলে, মানে? আমার কাছে মনে হয় যে এটা আমাদের মানে কালচার, যে বিষয়টা আমরা বলি হুম, হুম, কালচার বা হুম, পড়াশোনা হুম, এবং হুম, আমাদের হুম, শিক্ষা ব্যবস্থা, এই সবকিছুর ভেতর দিয়ে তো একটা মানুষ বেড়ে হুম, ওঠে। হুম, হুম, ব্যক্তিগতভাবেও এই বিষয়টা নিয়ে মানুষের সচেতন হওয়া উচিত, মানুষের পড়াশোনা মানে সমস্ত কিছু আপব্রিঙ্গিং, কিন্তু সাথে আবার যেটা আছে যে সারা পৃথিবী এখন উত্তপ্ত হয়ে হুম, আছে, হুম, অসহিষ্ণু হয়ে আছে, যেটা খুবই দুঃখজনক। সেখানে হয়তো আমরা হেল্পলেস, কিন্তু আমরা যেন মানুষ যেন কারোর উপর রোষ না রাখি, হুম, কোনো দেশের, কোনো পৃথিবীর, কোনো জায়গার, কোনো অন্য মেরুর কোনো মানুষের প্রতি আমরা যেন হুম, অসহনশীল না হই। হুম, সবচেয়ে বড় কথা জাজমেন্টাল না হই। যে হুম, আমরা বলছিলাম একটু আমাদের সঙ্গে না মিললেই আমরা কিন্তু জাজমেন্টাল হয়ে যাই, তাকে আমরা অন্য কাতারে ফেলে দিই। হুম, 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 সবার উপরে তো মানুষ সত্য, আসলে সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। হুম। এই যে এখানে ওসিডি তে দেখা যাচ্ছে যে চারপাশে ক্লিন করার সঙ্গে সঙ্গে হুম, ভেতরের শুদ্ধিকরণটাকে হুম, তুমি জোর হুম, দিয়েছো। এরকম যদি কোনো মানুষ থাকে, ধরো, যার ওই ওসিডিটা কাজ করে ভেতরের সততাটা নিয়ে, যে আমি সৎ থাকবো, আমি মাথা উঁচু করে বাঁচবো, কিন্তু বারবার বহু ক্ষেত্রে দেখা গেছে বলা হয় যে সোজা গাছ জঙ্গলে আগে কাটা যায়, কথাটা বলা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে কি কিওর হতে পারে, মানে সেটাও কি একটা রোগ, যে আমি আমি সৎ থাকবো, আমি কারোর খারাপ করব না, কিন্তু হ্যাঁ আমার পথে সমস্যা হতেই পারে, এটাও কি একটা রোগ বলবে তুমি? যে ভালো থাকার চেষ্টা করে, যার কনস্ট্যান্ট দৌড়টা নিজের সঙ্গে চাইলে ভালো মানুষ হওয়ার। সেটা রোগ কেন হবে? সেটা তো রোগ ঠিক নয়। সেটাই তো আমাদের সকলের চেষ্টা হওয়া উচিত। হুম, হুম, আমরা বইয়ে পড়ি এত, এত বড়, বড় বুলি আওড়াই, এত বড়, বড় কথা বলি। কিন্তু যদি নিজের জীবনে যদি প্র্যাকটিস না করি, হুম, তাহলে তো এটা পড়াশোনা এসবের কোনো অর্থই হয় না। হুম, বরং কথা কম কাজ বেশিতে আমি নিজে বিশ্বাস করি। নিজের জীবনে এটা চর্চা করা উচিত। কারো ক্ষতি সাধন যেন আমাকে দিয়ে না হয়। আ কিছুটা হলেও পৃথিবীর উপর আমার যে দায় আছে সেটুকু ভালো কিছু আমি করে যাই। হুম, আমাকে দিয়ে যেন এই পৃথিবীর, এই সমাজের কল্যাণের কাজে যেন আমি থাকি। হুম, হুম, খুব সিম্পল অ্যাজ দ্যাট। হুম, মানে খুবই সিম্পল বিষয়। এগুলো এভাবে করে ভাবলে জটিলতার ভেতর দিয়ে আমি যেন না যাই, এবং সবচেয়ে বড় কথা কারো খারাপ না চাওয়া, হুম, কারো অনিষ্ট না চাওয়া।
যে ও হুম, ভালো আছে, ও কেন ভালো আছে, হুম, হুম, আমাকেও ভালো থাকতে হবে, ও কেন খারাপ আছে, ও কেন ভালো আছে, ওর খারাপ থাকতে হবে। হুম, সবাই মিলে ভালো থাকো, এবং কারো কোনো গুড হেলদি কম্পিটিশনে আরেকজন ভালো আছে, আমিও ওর মতন করে ভালো থাকতে চাই, হুম, আরেকজন ভালো কাজ করছে, আমিও ওর মতো করে ভালো কাজ করতে চাই। হুম, হুম, আমার মানে এই ছোট ছোট বিষয়গুলোতে, এবং আমরা যা যা করি, পড়াশোনাতে আমরা যা যা দেখি, সেগুলো যদি নিজের জীবনে আমরা সেগুলোকে হুম। ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে না স্বাভাবিক বা সাধারণ জীবনযাপন খুব একটা মানে কষ্টের কিছু নয়। আমি এটাই আসতাম, কারণ আমি দেখছিলাম কিছুদিন আগে ঠিক সাক্ষাৎকারে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি সাধারণ থাকো কি করে। হুম। সাধারণ থাকার জন্য কি আদৌ কোনো কিছু করতে হয়, নাকি না, তোমার এটা খুব মনে হয় বোকা জাস্ট বোকা যাপন? কথা। এটা হচ্ছে যাপন। হুম, আর সাধারণ তো থাকবো একটা, মানে কি এমন কাজ করেছি যে অসাধারণ হুম, থাকবো? হুম, এটা আমার কাজ। হুম, দর্শক চেনে, দর্শক ভালোবাসে। হুম, আমরা আমি একজন সংস্কৃতি কর্মী, সেইভাবে আমি সার্ভ করছি। আমি নিজেকে কোনো সেলিব্রিটি হিসেবে দেখি না। আমি একজন সংস্কৃতি কর্মীর বাইরে আমি কিছু মনে করি হুম, না। হুম। আমার পৃথিবীর উপর একটা দায় আছে। আমার সমাজের উপর দায় আছে। আমি যে দেশে জন্মেছি, এই দেশে আমি কাজ করছি। আমার সবকিছুর উপর একটা দায় আছে। এটুকু। আমি আমার পারপাস কি লাইফে, আমি পারপাসটাকে খুঁজে পেয়েছি যে এই কাজ করার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আমি মানুষকে সার্ভ করতে পারবো। আমি এই বিশ্বকে বা পৃথিবীতে সার্ভ করতে পারবো। এটাই হয়তো আমার পারপাস তো লাইফ। সেই দায়টা নেওয়ার জন্যই কি তুমি তোমার চরিত্র নির্বাচন বলো বা ছবি নির্বাচনের ক্ষেত্রে অনেকটা টাইম নাও? মানে আমি কি অনেকটা টাইম নিয়ে আমি তো অনেক কাজ করি। প্রচুর মানে কাজ করতে। আসলে এখানে ওখানে ২ জায়গায় মিলে হ্যাঁ। কাজ করি বলে আহ আমি মনে করছি অনেক কাজ করি। কিন্তু দর্শক কম দেখছে আরকি আমাকে। আমি অনেক কাজ করি, অনেক কাজ হুম, হয়। আর যা আসে সব আর্টিস্টই যা আসে তার কাছে প্যালেটে ভালো মন্দ মিলিয়ে সেখান থেকেই চুজ করে আসলে। হুম। আমিও সেখান থেকে চুজ এই করে হয়তো। ছাঁকনিটাই জানতে চাইছি যে কিভাবে ছাঁকো। স্ক্রিপ্ট কে হুম, কি বানাচ্ছে, হুম, এবং আমি অনেক কাজ করব না, আমি অনেক কাজ করতেও পারি না, হুম, নাগাড়ে কাজ করতে পারি না, যতটুকু করি ওটুকু একটু ভালো করে করতে চাই, হুম। এইটুকু। এর বেশি তেমন কোনো মন্ত্র নেই। তো আমি দেখছিলাম একটা লেখায় আছে যে তুমি তোমার অভিনয়টা নিয়ে খুব খুঁতখুঁতে। তো তুমি মানে আরো কোনটা ভালো করতে পারবো, এই সেটা হলো না। তোমার এই অভিনয়ের খুঁতখুঁতে ব্যাপারটার জন্য তুমি কোন ডিরেক্টরকে সব থেকে বেশি মাথা খারাপ করেছো? আহ, আমি অরিন্দম দাকে প্রথমে খুব মাথা খারাপ করেছিলাম আবর্ত করবার সময়। হুম, তারপরে অন্যান্য সবাইকেও বেশ মাথা খারাপ, এবার সবাই আমাকে একটু বলে যে আমি একটু বিরক্ত করি, আবার হবে কিনা, আবার দেবো কিনা, ঠিক আছে কিনা, পারফেকশনের কাছাকাছি যাবার চেষ্টা করি। তবে কিছু ডিরেক্টর আছে যে আমি এখন একেবারেই ভরসা করতে পারি। হুম, হুম, আহ, তারা আমাকে ঠিক গাইডলাইন হুম। টা দেবেন, এবং ঠিকভাবে তারা আমার কাছে বেস্ট পসিবল জিনিসটা বার করে আনবেন। তো ঠিক গাইডলাইন থেকে একটু ঠিক মানুষ হওয়ার প্রসঙ্গে যদি আসি, এখন তো বিভিন্ন, এখন কেন মানে যেমন অন্যান্য সাবজেক্ট আছে ইতিহাস বিজ্ঞান ভূগোল, ঠিক সেরকম এই সময় দাঁড়িয়ে তোমার মনে হয় যে মানুষ হওয়ার সঠিক মানুষ হওয়ার একটা ক্লাস করা একদম উচিত? ঠিক বলেছ। আমি তো বলি যে বাচ্চাদেরকে এখন স্কুলে নিয়ম করে এমপ্যাথি কি সেটা পড়ানো উচিত। এই যে আমিত্ব থেকে বেরিয়ে এসে আরেকজনের হয়ে আহ, পৃথিবীটাকে দেখা, আরেকজনের শুধুমাত্র মানুষের কথা বলছি না, হুম, আহ, তোমার দায়িত্ব, রেসপন্সিবল টুয়ার্ডস ইউর সোসাইটি, রেসপন্সিবল টুয়ার্ডস ইউর আদার স্পিসিস, সোসাইটিতে আর যা যা আছে, প্রাণ প্রকৃতি, মানুষ, সমস্ত কিছু। হুম। এমপ্যাথি বিষয়টা বোধহয় আরো বেশি করে পড়ানো উচিত আমার মনে হয় এখন। তো এমপ্যাথিটাও থাকুক আমাদের সিলেবাসে, এই আশাই আমরা রাখছি। কিন্তু মানে যে পিডোফাইল নিয়ে হুম। সিনেমা, এর আগে ভারতীয় সিনেমায় যদি দেখা যায় মন দিয়ে দেখলে একবার হয়তো হয়েছে, হুম। এবং তোমার চরিত্রটার কাছে জন্য তোমার কাছে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না। না, ট্রু, আমার কাছে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না আসলে। হ্যাঁ, কি মানে তুমি কিভাবে চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছিলে? আমাকে স্ক্রিপ্টটা সাহায্য করেছে, আমাকে আমার ডিরেক্টর সাহায্য করেছে, এবং আহ, বাকিটা আমি নিজে একটু রিসার্চ করেছি। আসলে কি কেন হয় যুক্তিগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেছি, সেই মতো আমি অ্যাক্টিং করেছি। তো সেই অভিনয় আমরা দেখবোই, সেই অভিনয় দেখার জন্য যদি দর্শককে একটু জানিয়ে দাও। দর্শকদেরকে বলবো যে দর্শক আপনারা হতাশ হবেন না। আমার মনে হয় আমার ছবিগুলোকে যেমন করে ভালোবেসেছেন, আমার ছবিগুলো দেখতে গেছেন, এটা কন্টেন্ট নির্ভর একটি ছবি। আহ, বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক সবাই দেখতে পাবে এমন ছবি। আপনার বাচ্চার সাথে বসে আপনি ছবিটি দেখতে পারবেন, আপনার সন্তানকে নিয়ে আপনি ছবিটি দেখতে পারবেন, এবং
এবং আমি চাইবো আপনারা সেটি করেন। পরিবারের সকলে একেবারে ছোট থেকে বড় অবধি সকলে মিলে ওসিডি ছবিটি দেখুন। খুব দুটো ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, যে ইস্যুগুলো নিয়ে আমাদের আসলে ভয়েস রাইজ করা উচিত বলে আমি মনে করি। আপনারা সকলে যাবেন। 6 তারিখে রিলিজ করছে, ফেব্রুয়ারির 6 তারিখে রিলিজ করছে আমাদের ছবি ওসিডি।